আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে উপস্থিত হলাম আরও একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। তো এই টপিকটা যে কত গুরুত্বপূর্ণ সেটা তোমরা টেস্ট পেপারটা খুললেই দেখতে পাবে। তো ইলেকট্রন বিন্যাস মূলত নির্ভর করে কোন অরবিটালে ইলেকট্রন আগে যাবে, সেইটা নির্ভর করে কি n+l এর মানের উপর। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি, n মানে হচ্ছে প্রধান শক্তি স্তর এবং l মানে হচ্ছে অরবিটাল। তো এই l এর মান নির্ভর করে যে কোন অরবিটাল হবে তার উপরে। যেমন দেখো, যদি s অরবিটাল হয় তাহলে l এর মান 0, p অরবিটাল হলে l এর মান 1, d অরবিটাল হলে l এর মান 2, f অরবিটাল হলে l এর মান 3। এটা কিন্তু অবশ্যই জানতে হবে। তো চলো আমরা উদাহরণ দিয়ে দেখি। তো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের মধ্যে ক্রোমিয়াম হচ্ছে সবচেয়ে পরিচিত একটি মৌল। তো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, 1s2 2s2 2p6 3s2 3p 6 3d4s। তো এই যে 3d আর 4s, এইটাতেই মূলত ইলেকট্রন কোনটাতে আগে যাবে সেইটা আমাদের দেখতে হবে। তো 3d4s এ আমরা n+l এর মানটা যদি দেখি, 3d4s এ যদি আমরা n+l এর মানটা দেখি, তাহলে দেখো এইখানে n এর মান কত, 3 প্রধান শক্তি স্তর, আর l হচ্ছে d অরবিটাল এইখানে। তো d অরবিটাল মানে কত, l এর মান কত d অরবিটাল হলে, d অরবিটাল হলে l এর মান কিন্তু 2, তাহলে এখানে চলে আসবে 5। আর এইখানে n এর মান 4 প্লাস s হলে কি l এর মান 0 হয়, তাহলে 4। তো n+l এর মান অনুসারে আমরা জানি যেইটার শক্তি কম সেটাতে ইলেকট্রন আগে যাবে। তো 4s এর যেহেতু 4s এর শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে যাবে কিন্তু 4s এ। 4s এর শক্তি যেহেতু কম, তার মানে 4s এ ইলেকট্রন আগে যাবে। তো এই যে ইলেকট্রন আগে যাওয়ার ক্রম, এইটা খুব সহজে একটা ছন্দের মাধ্যমে বের করা যায়। তো সেই একটা ভিডিও, কিন্তু একটা মজাদার টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করেছি অন্য একটা ভিডিওতে। তো ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ভিডিওটা দেখে নিও, দেখলেই বুঝতে পারবে যে টেকনিকটা কত সহজ এবং মজাদার। তো তাহলে ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল। তো এই যাবৎ কিন্তু 18টা ইলেকট্রন গিয়েছে। তো এসে যেহেতু সর্বোচ্চ 2টা ইলেকট্রন যেতে পারে, এসে সর্বোচ্চ 2টা ইলেকট্রন যেতে পারে, পিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন যেতে পারে, ডিতে সর্বোচ্চ 10টি ইলেকট্রন যেতে পারে, এফে সর্বোচ্চ 14টি ইলেকট্রন যেতে পারে। এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো এসে হওয়ার কথা ছিল 2, তাহলে 20 এবং আর বাদ বাকি আছে 4টা, সেইটা 4ডিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এইটা হয় না, এইটা না হয়ে এই শেষের এইটা হয় না, না হয়ে কি হয় 3d4s। তো এই এসে 2টা না গিয়ে এসে ইলেকট্রন যায় একটা, এবং এই যে একটা বাদ কম গেল, এই যে একটা কম গেল, এই একটা ডিতে এসে হয় 5টা। তো এইটা মূলত ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তো এই সাধারণ নিয়মে হওয়ার কথা ছিল কিন্তু এইটা, কিন্তু প্রকৃতপক্ষে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এইটা। তো এই ব্যতিক্রমটা কেন হয়, এই ব্যতিক্রমটা কেন হয় এইটা চলো তোমাদেরকে একটু বোঝাই। তো এই ব্যতিক্রমটা হয় মূলত যে দেখো, এসে 2টা ইলেকট্রন, পিতে 3টা ইলেকট্রন, ডিতে পিতে 3টা ইলেকট্রন এবং 6টা ইলেকট্রন, ডিতে 5টা ইলেকট্রন এবং ডিতে 10টা ইলেকট্রন। তো এই অবস্থাগুলোর কারণে অরবিটালগুলো বেশি স্থিতিশীল হয়। তোমরা কিন্তু জানো সকল পরমাণুই চায় স্থিতিশীল অর্জন করার জন্য। এই কারণেই কিন্তু পরমাণুগুলো যৌগ গঠন করে বিভিন্নভাবে অষ্টক পূরণ করে। তো এই স্থিতিশীল অর্জনের লক্ষ্যেই মূলত এই কাজটা হয়। এসে একটা ইলেকট্রন থাকার যে 2টা ইলেকট্রন থাকলে বেশি স্থিতিশীল হয়। তারপরে তোমার পিতে 3টা 6টা,
ডিতে 5টা, ডিতে 10টা, এইগুলো অন্যান্য ইলেকট্রন বিন্যাসের চাইতে বেশি স্থিতিশীল হয়। যার কারণে ক্রোমিয়ামের দেখো ডি অরবিটালে 4টা না হয়ে 5টা হয়। কেন? স্থিতিশীলতা অর্জন করার জন্য। তো এরকম আরেকটা পরিচিত যৌগ তোমরা জানো, সেটা হচ্ছে কি কপার। কপার 29 নাম্বার। তো কপারের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কপারের কি হয়? কপারের ক্ষেত্রেও দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4d, 3d আর হচ্ছে 4s। তো এ যাবৎ 18টা ইলেকট্রন গিয়েছে। কপার যেহেতু কত 29 নাম্বার, তাহলে এসে দুইটা দিলে হয় 20টা। তো এখনো 9টা বাকি আছে, সেই 9টা ডিতে যাওয়ার কথা ছিল। কারণ দেখো এখানে কিন্তু আমরা দেখিয়েছি যে 4s এর শক্তি কম, যার কারণে 4s এ ইলেকট্রন আগে যাবে, কিন্তু এইটা প্রকৃতপক্ষে হয় না। কি হয়? যে এই 3d আর 4s এর মধ্যে 4s এ দুইটা না গিয়ে একটা যায়, আর ডিতে এই 9টা ছিল, যে এই 9টার এই এস অরবিটাল থেকে একটা নিয়ে ইলেকট্রন হয় 10টা। তো ওই যে তোমাদেরকে বলেছি, এই দেখো যে D5, D10 এইগুলো বেশি স্থিতিশীল, তো D9 এর চেয়ে D10 বেশি স্থিতিশীল। তো মূলত এই স্থিতিশীলতা অর্জন করার লক্ষ্যেই কপারের এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা দেখা যায়। তো আশা করি যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের কোন কোন টপিকের ওপর ভিডিও প্রয়োজন তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দাও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।